লাস্ট খবর পাওয়া পর্যন্ত ভারতীয় ফুটবল দলের কোচ খালিদ জামিল এবং অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের মধ্যে পুরোপুরি চুক্তি সম্পাদিত হয়ে গেছে। খালিদ চেয়েছিলেন 2+1 অর্থাৎ 3 বছরের জন্য জাতীয় দলের কোচ হতে, কারণ তিনি চেয়েছিলেন যদি ভারতীয় দলের সঙ্গে তার 2 বছরের পারফরমেন্স গ্রাফ উন্নত হয় তবে 1 বছর যেন ভারতীয় দলের সঙ্গে চুক্তি তার এক্সটেনশন করা হয়। কিন্তু আমার কাছে যতটুকু খবর আছে তাতে খালিদ জামিল ও এআইএফএফ এর মধ্যে 2 বছরের চুক্তি সম্পাদিত হয়ে গেছে। তো চলুন আজকের ভিডিওতে জেনে নেব যে খালিদ জামিল কোন ফরমেশনে বেশি খেলতে স্বচ্ছন্দ বোধ করেন এবং তার যে এই ফরমেশন সেই ফরমেশনে কোন কোন প্লেয়ার এই মুহূর্তে ভারতে আছে এবং তার আমলে কোন কোন প্লেয়ারের নতুন প্লেয়ার ডেবিউ হতে পারে কিংবা কাফা নেশনস কাপে ভারতের পারফরমেন্সটা কেমন আমরা আশা করছি সেই সবটাই আজকের ভিডিওতে আলোচনা করে নেব। নমস্কার, আমি প্রদীপ। অনুভবের সফরের আরও একটা ফুটবলের ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আর যারা এখনও আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। চলুন তাহলে শুরু করা যাক। খালিদ জামিলের অধীনে কিন্তু জাতীয় দলে বহু নতুন নতুন প্লেয়ারের ডেবিউ হতে পারে। তা হতে পারে জামশেদপুরের মোহাম্মদ সানান কিংবা নিখিল বার্লার মতো প্লেয়ারের। এর আগে আমরা দেখেছি মানলোর অধীনে যখন মানলো কোচ ছিলেন সেই সময় গোয়া থেকে প্রচুর প্লেয়ার কিন্তু জাতীয় দলের সুযোগ পেয়েছিল। ঠিক একইভাবে ইগর ইস্তিমাসের অধীনে কিন্তু বহু প্লেয়ারকে ঘুরিয়ে ফিরিয়ে প্রায় 40টার বেশি প্লেয়ারকে তিনি জাতীয় দলে খেলার সুযোগ করে দিয়েছিলেন। আর যেহেতু খালিদ জামিল দীর্ঘদিন ধরে ভারতীয় ফুটবলটা খেলেছেন মহিন্দ্রা কিংবা অন্যান্য ক্লাবের হয়ে এবং তিনি এই 13 বছরের উপরে এই ভারতীয় ফুটবলের কোচিং প্রণালীর সঙ্গে যুক্ত, ফলে কোন রাজ্যে কোন প্লেয়ার বেস্ট, কোন কোন প্লেয়ার আইএসএল বা কোন কোন লিগে কোন কোন প্লেয়ার খেলছে তার অনেকটাই কিন্তু তার নখদর্পণে, যেটা আমরা বিভিন্ন নিউজ পেপার পড়ে জানছি যে খালিদ জামিলের এক সময়ের সতীর্থ দীপেন্দু বিশ্বাস থেকে শুরু করে তার প্রথম কোচ বিভিন্ন জন বলছেন যে খালিদ জামিল হতে যাচ্ছেন ভারতীয় ফুটবলের সবচেয়ে বেস্ট কোচ। এবং সবচেয়ে একটা ইন্টারেস্টিং জিনিস কি জানেন, এরকমই এক 1 আগস্টে ভারতীয় ফুটবলের এক লেজেন্ডারি কোচ ভারতীয় দলের দায়িত্ব নিয়েছিলেন সৈয়দ রহিম সাহেব। আর একইভাবে এরকমই এক 1 আগস্টে খালিদ জামিল আবার ভারতীয় ফুটবল দলের কোচ হলেন। এখন দেখা যাক সেই উচ্চতায় সৈয়দ রহিম সাহেবের সময় ভারতীয় ফুটবল যে উচ্চতায় গেছিল বিশ্ব ফুটবল বলুন বা এশিয়া ফুটবলে, ঠিক একইভাবে খালিদ জামিল ভারতীয় ফুটবলকে সেই উচ্চতায় নিয়ে যেতে পারেন কিনা সেটা কিন্তু সময়ই উত্তর দেবে। তো এবার চলুন দেখে নেওয়া যাক যে ভারতীয় ফুটবলে খালিদ জামিলের কোন স্টাইলে তিনি খেলতে বেশি স্বচ্ছন্দ বোধ করেন। 2015-16 আই লিগ সিজনে মোহনবাগান, ইস্টবেঙ্গল কিংবা বেঙ্গালুরুর মতো টিম থাকা সত্ত্বেও খালিদ কিন্তু আইজল এফসিকে নিয়ে লিগ চ্যাম্পিয়ন হয়েছিলেন। একইভাবে ভারতের প্রথম কোচ হিসাবে আইএসএল এ প্লে অফ করেছিলেন কিন্তু নর্থ ইস্টকে নিয়ে এই খালিদ জামিল। এরপর গত বছর জামশেদপুরের সঙ্গে তার যে পারফরমেন্স সেটা তো আপনারা সকলেই জানেন। অনেকে খালিদ জামিলের এই ভারতীয় কোচ হওয়ার প্রসঙ্গে বলছেন যে খালিদ জামিল প্রচণ্ড ডিফেন্সিভ মাইন্ডসেট নিয়ে খেলা করেন, আবার অনেকে বলছেন যে খালিদ জামিল ডিফেন্সিভ মাইন্ডসেট নিয়ে খেললেও তিনি ঘর গুছিয়ে আক্রমণে যেতে বেশি ভালোবাসেন। তো চলুন আমরা এই ভিডিওতে আলোচনা করব যে খালিদ জামিল কোন ট্যাকটিক্সটা সবচেয়ে বেশি পছন্দ করেন। তো জামশেদপুরের খেলা দেখে আমার যেটুকু মনে হয়েছে খালিদ জামিল সবচেয়ে বেশি পছন্দ করেন 4-4-2-6-কে খেলতে, অর্থাৎ যেখানে 4 জন ডিফেন্ডার, 4 জন মিডফিল্ডার এবং 2 জন স্ট্রাইকার পজিশনে। অন্য আর একটা ফরমেশনও তিনি পছন্দ করেন, সেটা হচ্ছে 4-2-3-1। খালিদ জামিল তার কোচিং অধীনে যে 4 জন ডিফেন্ডারকে রাখেন এই 4 জন ডিফেন্ডারের মধ্যে 2 জন কিন্তু সেন্ট্রাল মিডফিল্ডার থাকেন, কিন্তু বাকি 2 জন অর্থাৎ একজন যে রাইট ব্যাক একজন লেফট ব্যাক এদেরকে তিনি পুরোপুরি সেন্টার হাফ বা রাইট ব্যাক বা লেফট ব্যাক হিসেবে শুধু চান না, তাদেরকে চান যে তারা যেমন ডিফেন্সিভ কোয়ালিটি তাদের মধ্যে থাকবে তেমন যেন অ্যাটাকিং পারফরমেন্সও তাদের মধ্যে থাকে। যখন দল অ্যাটাকিংয়ে যাবে তখন যেন তারা সেখানে গিয়েও নিজেদেরকে কন্ট্রিবিউট করতে পারে। আপনারা বিশ্ব ফুটবলে অনেকে দেখে থাকবেন যে রিয়াল মাদ্রিদে যখন রোনাল্ডোর সময়টা ছিল, রিয়াল মাদ্রিদের সবচেয়ে তুখোড় সময়, সেই সময়ে লেফট ব্যাক হিসাবে যে জায়গাটা খেলতেন মার্সেলো এবং রাইট ব্যাক হিসাবে দানি কারবাহাল, এরা কিন্তু পুরোপুরি লেফট ব্যাক বা রাইট ব্যাক ছিলেন না, এরা ছিলেন ফুল ব্যাক। একই সঙ্গে আপফ্রন্টে গিয়ে মানে অ্যাটাকিং পজিশনে গিয়ে তারা যেমন ক্রস ভাসাতো বক্সে, একইভাবে তারা কিন্তু আবার নেমে এসে তারা এই জায়গাটায় ডিফেন্সিভ কোয়ালিটিটা কিন্তু বজায় রাখতো। ফলে এদের একটা এক্সট্রা কাজ ছিল, সেটা হচ্ছে অ্যাটাকিংয়ে গিয়ে দলের স্বার্থে দলের জায়গাটা পূরণ করা। 4 জন মিডফিল্ডারের মধ্যে খালিদ জামিল কিন্তু যে চান ওই 2 জন মিডফিল্ডারের মধ্যে একজনকে চান বক্স টু বক্স, অর্থাৎ যার ক্রিয়েটিভ কিংবা দুরন্ত পাস বাড়াবে মিডফিল্ড থেকে, সেটা যেমন চান একজন মিডফিল্ডারের থেকে। আর একজন মিডফিল্ডার তিনি চান যে বিপক্ষের ট্যাকেলটাকে রাফ মাইন্ডসেটের প্লেয়ারকে চান, যে বিপক্ষের ট্যাকেলকে একটু রাফভাবে ট্যাকেল করে তার থেকে বল কাটবে, এবং এই কাজটা তিনি জামশেদপুরে প্রণয় হলদারকে দিয়ে করাতেন। আর এই মুহূর্তে যদি ভারতীয় ফুটবলে বলি এরকম রাফ ট্যাকেল 2 জনই করেন। এক হচ্ছে মোহনবাগানের দীপক টাংরি, যার নামটা অনেকেই জানেন, যাকে অনেক সময় আপনারা বলেন যে এটা বিভিন্ন জায়গায় ল্যাং মারছে, এটা একজন আছে। আর আছেন খালিদ জামিলের অন্যতম প্রিয় শিষ্য সেই মোহনবাগানেরই আপুইহা। আমার তো মনে হয় এই আপুইহা বর্তমানে
ভারতীয় মিডফিল্ডের জন্য এক ডবল ইঞ্জিন বুকের মধ্যে নিয়ে তিনি চলাফেরা করেন। আপনি যে কোনো ম্যাচে দেখবেন যে যেখানে বল ট্যাকেল করতে হচ্ছে, যেখানে বল আছে সেখানে কিন্তু আপুইহাকে আপনি দেখতে পাবেন। কিন্তু আপুইহা দীপক টাংরি বা প্রণয় হলদারের মতো এরকম কিন্তু মানে ফ্রন্ট ফুটে গিয়ে রাফ ট্যাকেলটা করেন না। খালিদের এই 4-4-2 ছকে তিনি যে দুটো স্ট্রাইকারকে রাখেন তারা কিন্তু প্রপার বক্স স্ট্রাইকার না। এর মধ্যে একজন হচ্ছেন প্রপার বক্স স্ট্রাইকার, যিনি বিপক্ষ বক্সের আশেপাশে ঘুরতে থাকবেন এবং অন্যজনকে তিনি ফলস 9 হিসাবে খেলাতে বেশি স্বচ্ছন্দ বোধ করেন। আর এই ফলস 9 ব্যাপারটাকে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় করেছিল স্পেনের ফার্নান্দো তোরেস। আর বাকি যে রাইট উইঙ্গার এবং লেফট উইঙ্গার এই দুজন কিন্তু দল আক্রমণ ভাগে গেলে তারাও কিন্তু তাদের সঙ্গে জয়েন করে। তখন খালিদের এই 4-4-2 ছকটাই পাল্টে গিয়ে হয়ে যায় 4-2-4, তো কখনো 3-2-5 যখন তিনি অল আউট ফরমেশনে যান। তো যাই হোক, এখন খালিদের এই যে ছকটা নিয়ে তিনি খেলতে চলেছেন কাফা নেশনস কাপে, আমরা এই ছকে হয়তো তাকে দেখতে পাবো, নাকি অন্য কোনো নতুন ট্রাই কিছু করবেন তিনি, সেটা আমরা অবশ্যই দেখতে পাবো। তো চলুন আজকে আমরা জেনে নিই যে খালিদের এই যে 4-4-2 কিংবা 4-2-5 এই যে ছকগুলোতে ভারতে এই মুহূর্তে কোন কোন প্লেয়ার সবচেয়ে বেশি আছেন, যারা এই মুহূর্তে খালিদের এই প্রপার ডিলটার সঙ্গে সামঞ্জস্য করে চলতে পারবেন। যেহেতু এখনও পর্যন্ত ওসিআই ও পিআইও প্লেয়ারের খবর নেই, তাই আমরা সেইভাবে আলোচনা করেছি যে আইএসএল এবং আই লিগ মিলিয়ে যে সমস্ত প্লেয়ারগুলো ভালো খেলছে তাদেরকে আমরা এই জায়গাটা রেখেছি। তো এর মধ্য থেকে আপনি অবশ্যই পরবর্তীতে জানাবেন যে আপনার এই জায়গায় যদি আরও কোনো এক্সট্রা প্লেয়ার মনে হয় যে এই প্লেয়ারটা আমার বলার পরে যে আরও ভালো হতে পারতো, তাহলে কিন্তু সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্রথমে আসি গোলকিপার পজিশনের কথায়। এখানে 3টেই নাম আছে, গুরপ্রীত সিং সান্ধু, বিশাল কাইত এবং অমরিন্দর সিং, এবং মুম্বাইয়ের পূর্বালেপসের কথাটাও বলা যেতে পারে এই মুহূর্তে। এবার আসি সেন্টার ব্যাকের কথায়, আর এখানে 4টেই নাম আছে, সন্দেশ জিঙ্গন, আনোয়ার আলী, মেহতাব এবং সিংলান ছানা। এই 4 জনের মধ্যে থেকে যে কোনো 2 জন খালিদ জামিলের কোচিংয়ে অন্তত অটোমেটিক চয়েস হতে যাচ্ছেন, এটা বলার অপেক্ষা রাখেন। এবার আসি লেফট ব্যাকের কথায়, শুভাশিস। তবে আমার মনে হয়েছে শুভাশিস গত বছর যে পারফরমেন্স করেছিল তার সুযোগ তিনি পেয়েছিলেন, তবে শুভাশিসের যেহেতু বয়স হচ্ছে, আমার মনে হয় শুভাশিস এবার থেকে আর জাতীয় দলে সুযোগ পাবেন কিনা সেটা কিন্তু সন্দেহ আছে। পরবর্তীতে যাই অভিষেক টেকচাঁদ সিং, আকাশ মিশ্র, রোশান, জয় গুপ্তা এবং আশিক ক্রুনিয়ান। এদের মধ্যে থেকে লাস্টে যে 2 জনের নাম বললাম, জয় গুপ্তা এবং আশিক ক্রুনিয়ান, এরা কিন্তু খালিদের যে ফুল ব্যাক ধারণা যে ডিফেন্সের পাশাপাশি অ্যাটাকিংও যোগ দিতে পারবে, সেখানে কিন্তু জয় গুপ্তা এবং আশিক ক্রুনিয়ান এরা কিন্তু ভালো সুযোগ হতে পারে, এবং অভিষেকও সেক্ষেত্রে যেতে পারে। তবে আশিক ক্রুনিয়ানের ক্ষেত্রে আমার যেটা মনে হয়েছে যে আশিক ক্রুনিয়ান যতটা অ্যাটাকিংয়ে ভালো ততটা ডিফেন্সেও ভালো, সেটা মোহনবাগানের লাস্ট কয়েকটা ম্যাচে আমরা দেখে নিয়েছি যখন শুভাশিস চোট পেয়েছিল। কিন্তু আশিক ক্রুনিয়ানের ক্ষেত্রে যেটা আমার মনে হয়েছে যে আশিক ক্রুনিয়ান অতটা তাড়াতাড়ি নামতে পারেন না। এবার আসি রাইট ব্যাকের কথায়, আর এখানে কিন্তু 3টেই নাম আছে, রাহুল ভেকে, নিখিল পূজারি এবং নিখিল বার্লা। নিখিল বার্লা যেহেতু জামশেদপুরে হয়ে নিজের জার্সি নিয়েছে, বেশ কয়েকটা গোলও আছে, সেই সঙ্গে ডিফেন্সিভ মেন্টালিটি তার মধ্যে আছে, তাই আমার মনে হচ্ছে যে জাতীয় দলের এই নতুন ডেবিউটেন্ট হতে পারেন কিন্তু নিখিল বার্লা। এবার আসি মিডফিল্ডের কথায়, যে বক্স টু বক্স এবং দুরন্ত পাসগুলো দিতে পারবে, এবং প্রথমেই যে নামটা আছে সে হচ্ছে খালিদ জামিলের অতি প্রিয় শিষ্য আপুইহা, যে খালিদ জামিলের কোচিংয়ে নর্থ ইস্টে বিকশিত হয়েছিল এবং আইএসএলের সবচেয়ে কম বয়সী অধিনায়ক হয়েছিল। বর্তমানে মোহনবাগানের মিডফিল্ডের অন্যতম এক স্তম্ভ। আমার তো মনে হয় আপুইহার জন্য 2টো ফুসফুস নিয়ে খেলছে, 90 মিনিট সমান তালে দৌড়তে পারে। সেকেন্ড পজিশনে আছে অনিরুদ্ধ থাপা, আর একজন নর্থ ইস্টের প্লেয়ার, দুরন্ত খেলে। 3 নম্বরে আছে সাহাল এবং 4-এ ব্র্যান্ডন। তবে ব্র্যান্ডনকে আমি এই মুহূর্তে রাখবো না, কারণ ব্র্যান্ডন সেই ফর্মে আপাতত নেই মনে হয়েছে আমার। তবে সাহাল লাস্ট ডুরান্ড কাপের যে ম্যাচটা দেখেছেন, দুরন্ত পারফরমেন্স করেছে। আমার তো মনে হয় সাহালের পায়ে যতক্ষণ বল থাকে ততক্ষণ যেন কেউ সবুজ ঘাসে এক নিখুঁত রামধনু এঁকে চলে। তাই সাহাল হচ্ছে এই মুহূর্তে ভারতীয় মিডফিল্ডে আমার সবচেয়ে বেস্ট পছন্দের প্লেয়ার। আপনার কি? অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। এবার আসি ডিফেন্সিভ মিডফিল্ডারে, যেটা খালিদ জামিল ভীষণ পছন্দ করেন। তো এই মুহূর্তে ভারতীয় ফুটবলে 3 জনই আছে এরকম ডিফেন্সিভ মিডফিল্ড মাইন্ডের। এক হচ্ছে দীপক টাংরি মোহনবাগানের, অন্যজন বেঙ্গালুরু সুরেশ এবং ইস্টবেঙ্গলের জ্যাকসন। তো এর মধ্যে থেকে জ্যাকসনের ক্ষেত্রে আমার মনে হচ্ছে এরা 3 জনেই প্রচুরভাবে হলুদ কার্ড দেখবে, বাজে বাজে ফাউল করবে, বাজেভাবে বল কাটবে। কিন্তু এদের মধ্যে থেকে আমার মনে হচ্ছে জ্যাকসন যেন একটু মাথা গরম বেশি। এদের কাজটা কিন্তু বিপক্ষ ফুটবলের মাথা গরম করিয়ে দেওয়া, কিন্তু সেক্ষেত্রে দেখা যায় জ্যাকসন কিন্তু উল্টে নিজেই মাথা গরম করে ফেলছে এবং কাট দেখে ফেলে। তো আমার মনে হয়েছে যে এদের মধ্যে থেকে হয়তো দীপক টাংরি বেশি সুযোগ পাবে, এবং সুরেশ তো অবশ্যই আছে। এবার আসি লেফট উইঙ্গার, যেটা ভারতীয় ফুটবলের ছড়াছড়ি। লিস্টন কোলাসও আছে, মহেশ, মোহাম্মদ সানান এবং
ইমরান খান। এই মোহাম্মদ সানান কিন্তু আরও একজন প্লেয়ার যিনি খালিদ জামিলের কোচিংয়ে কিন্তু নতুন ডেবিউট্যান্ট হতে পারেন। লিস্টন কোলাসর কি হয় আমি বুঝে পাই না, যখন মোহনবাগানে আসে তখন কিন্তু দুরন্ত পারফরমেন্স। দেখুন ডুরান্ড কাপে অলরেডি আলাদিন আজাইরের সঙ্গে 5-5 গোলে সে আছে, ফ্রি কিক সহ বাম প্রান্ত দিয়ে যা কারুকার্য করে বলে আনবিলিভেবল। তার সঙ্গে মহেশ তো আমার মনে হয়েছে মহেশ তার নামের প্রতি সুবিচার করতে পারেনি, যেভাবে উঠেছিল 2 সিজন ভালো খেললো, তারপরে যেন আস্তে আস্তে তার পারফরমেন্সের গ্রাফটা নামতে শুরু করেছে। তো আমি আশা করব যে মহেশ জাতীয় দলের হয়ে নিজেকে আরও ছাপিয়ে যাবে, সময় কিন্তু এসে গেছে, আর কোনো দেরি করা চলবে না। এবার আসি রাইট উইংয়ের ক্ষেত্রে। রাইট উইংয়ে এই মুহূর্তে ভারতে নাম্বার 1 হচ্ছে সাংতে, তার চেয়ে ভালো বোধহয় কেউ আর নেই। তবে এর সঙ্গে আছে বিক্রম প্রতাপ এবং জিতিন এমএস। ওফ ভাই কি দৌড় নর্থ ইস্টের হয়ে ডান প্রান্ত দিয়ে, দুর্ধর্ষ দৌড়তে পারে প্লেয়ারটা। মানে এরকম মানে সাংতে, বিক্রম প্রতাপ কিংবা জিতিন এমএস তিনজনই অনবদ্য, এত গতি আছে এদের। এবার আসি নাম্বার 9। যেহেতু সুনীল ছেত্রী 40 বছর বয়স হয়েছে, তিনি হয়তো আবার মানেলো মার্কুইজের মতো আবার সুনীল ছেত্রীকে ব্যাক করাবেন না, এটুকু অন্তত আশা করি। তিনি হয়তো নতুন প্লেয়ারের সঙ্গে যাবেন। সেক্ষেত্রে আমার মানে যে কজন নাম্বার 9 আছে আমার মনে হচ্ছে তার মধ্যে আছেন সোহেল আহমেদ ভাট, নিজের প্রতিভা দেখাচ্ছে, শুধু আরেকটু গেম টাইম এবং আরেকটু ফিনিশিং, তার ফিনিশিংটা যদি ভালো হয় তবে ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ সম্পদ হতে যাচ্ছে কিন্তু এই কাশ্মীরি নয়। এর সঙ্গে আছে ডেভিড। আমি জানি না ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট যে কেন গত সিজনে ডেভিডের মতো একটা প্লেয়ারকে বারবার বসিয়ে রাখলো, যে মোহামেডানের হয়ে আই লিগে গোলের বন্যা ছুটিয়েছে তাকে বসিয়ে তার খেলাটাই মোর্চে ধরিয়ে দিল। যাই হোক, এর সঙ্গে আছে এডমুন্ড এবং ইরফান এডওয়ার্ড। তো এই যে 4 জনের নাম বললাম, নাম্বার 9 হিসেবে প্রপার স্ট্রাইকার সোহেল আহমেদ ভাট, ডেভিড, এডমুন্ড এবং ইরফান এডওয়ার্ড। তো আমার মনে হয়েছে এরাই ভারতীয় দলে নতুন করে নাম্বার 9 হিসেবে চান্স পেতে পারে। আর ফলস 9 হিসাবে এই মুহূর্তে আমার যে 3টে নামের কথা মাথায় এসছে তাদের মধ্যে প্রথমে বলবো কিয়ান নাসিরি, মনবীর সিং এবং পার্থিব গগৈ। এই 3 জন হতে পারে বেস্ট ফলস 9, যেটা খালিদ জামিল প্রপার স্ট্রাইকারের পাশাপাশি আরেকজন স্ট্রাইকার হিসেবে চান, যে খেলাটাকে আরও একটা ছড়িয়ে দেওয়ার ব্যাপারে 2 উইং সহ। তো আমার মনে হচ্ছে এই 3 জনের থেকে ভালো কেউ হতে পারে না। তো এবার আমি আসি যে খালিদ জামিলের আমলে বেস্ট একটা প্রেডিকশন করব যে বেস্ট একাদশ কেমন হতে পারে। সেন্টার ব্যাক হিসেবে থাকবে সন্দেশ ঝিঙ্গন, আনোয়ার অথবা মেহতাবের একজন, তাহলে 2 জন হয়ে গেল। লেফট ব্যাকে হয় অভিষেক নয় জয় গুপ্তা। রাইট ব্যাকে আমি নিখিল বার্লাকে রাখবো। মিডফিল্ডারে আপুইহা অথবা শাহাল আব্দুল সামাদের সঙ্গে আমি প্রথমে যাব। ডিফেন্সিভ মিডফিল্ডারে দীপক টাংরি, লেফট উইঙ্গারে মহেশ, রাইট উইঙ্গারে ছাংতে, আর নাম্বার 9 হিসেবে সোহেল ভাটের সঙ্গে যাব, এবং ফলস 9 হিসেবে আমি যাব পার্থিব গগৈয়ের সঙ্গে। তো এই হলো আমার প্রেডিকশন ভারতের একাদশ, যেটা খালিদ জামিলের আন্ডারে হতে চলেছে বলে এটা আমি প্রেডিকশন করছি। তো আপনার কি মনে হয় সেটা অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন। তো যাই হোক, আজকের ভিডিও এখানে শেষ করছি। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার বন্ধুবান্ধব ও চেনা জানা মানুষের মধ্যেও যারা ফুটবল পাগল ফ্যান তাদের মধ্যে অবশ্যই শেয়ার করবেন। তো যাই হোক, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই নিজের খেয়াল রাখবেন। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে যেন ভুল করবেন না। ধন্যবাদ।